হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লেটস লার্ন উইথ জয় ইউটিউব চ্যানেলের আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 11.2 এর কিছু গাণিতিক সমস্যার সমাধান। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা প্রথমে যে গাণিতিক সমস্যাটা দেখব সেটা হলো এটা 11 নম্বর অঙ্ক অধ্যায় 11.2 এর। এখানে বলা হয়েছে ক, খ, গ, ঘ এর মধ্যে 300 টাকা এমনভাবে ভাগ করে দাও যেন ক ইস টু খ ইজিকাস টু 2:3 হয়, খ ইস টু গ ইজিকাস টু 1:2 এবং গ ইস টু ঘ ইজিকাস টু 3:2। তো এখানে আমাদের তিনটা অনুপাত দেওয়া আছে, এই অনুপাতে কী করতে হবে? 300 টাকা ভাগ করে দিতে হবে। তো এখানে দেখুন ক ইস টু খ ইকুয়াল টু 2:3, অর্থাৎ ক্ষয়ের এখানে অংশটা হলো 3, কিন্তু এই অনুপাতের জন্য ক্ষয়ের অংশটা হলো 1, আবার গয়ের জন্য ওখানে 2, এখানে গয়ের জন্য হলো 3। তো প্রথমে আমাদের এই তিনটা অনুপাতকে একটা নির্দিষ্ট অনুপাতে বানানো। তো প্রথমে আমাদের এই তিনটা অনুপাতকে একটা নির্দিষ্ট অনুপাতে রূপান্তর করতে হবে, যাতে করে আমরা ক, খ এবং গয়ের জন্য ঘের জন্য একটা ইউনিক ভ্যালু পাই। তো এটা করার জন্য কী করতে হবে? তিনটে অনুপাতকে আমার একটা ধারাবাহিক অনুপাতে পরিণত করতে হবে, যেটা আমরা গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে কীভাবে আমরা খুব সহজে ধারাবাহিক অনুপাতটি বের করতে পারি। তো দেখা যাক। তো এখানে আমরা প্রথমে লিখি, দেওয়া আছে। তো এখানে কী দেওয়া আছে? এখানে দেওয়া আছে ক ইস টু খ ইজিকালস টু 2:3, খ ইস টু গ ইজিকালস টু 1:2 এবং গ ইস টু ঘ ইজিকালস টু 3:2। এখন দেখুন এখানে আছে 3, এখানে আছে 1। তাহলে এই খকে যদি আমরা সমান করতে চাই দুই পাশেই, তাহলে কি করতে হবে পারি? এখানে আমরা এটাকে করতে পারি, এই 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারি, আর এখানে এই 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারি। এতে করে এখানে খ হবে আমার 3 × 3, এখানে খ কি হবে? 3 × 3, অর্থাৎ খটা সমান হয়ে যাবে। তো এটা যদি আমরা করি কি পাবো? 2 × 2, 3 × 3, এটা পাবো আমরা 3 × 3 অনুপাত 3×2 = 6। এখন এদিকে গ হয়ে গেছে 6, তো এখানে আছে 3, এটাকে করার জন্য আমরা কি করব? 2 দ্বারা মাল্টিপ্লাই করব। 2 দ্বারা মাল্টিপ্লাই করলে কত পাবো? 3×2 = 6, তাহলে গ সমান হয়ে গেল, আর এখানে 2×4। সুতরাং আমরা ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ কি পাইলাম? ক এর অনুপাত 2, খ এর অনুপাত 3, গ এর অনুপাত 6, ঘ এর অনুপাত 4। তো এখন আমরা মনে করি এই যে অনুপাতটা আছে এগুলো সবগুলোর সাথে এক্স ধরে নিব। তো মনে করি ক, খ, গ ও ঘ এর প্রাপ্ত টাকার পরিমাণ যথাক্রমে আমরা বলে নিলাম 2x, 3x, 6x ও 4x। তো এই প্রত্যেকটা অনুপাতের সাথে আমরা x ধরে নিছি, তাহলে তাদের টাকার পরিমাণ আমরা ধরে নিলাম 2x, 3x, 6x ও 4x। তো এই যে টাকার পরিমাণ, এই চারজনের টাকাটা যোগ করলে কি আসবে? এই 300 টাকার সমান হবে, যেহেতু 300 টাকা ভাগ করে তাদের এটার দেওয়া হয়েছে। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে কি লিখতে পারি? 2x প্লাস 3x প্লাস 6x প্লাস 4x ইজিকালস টু 300। তাহলে এখানে আমরা যোগ করি, 2 আর 3 যোগ করলে 5, আর 5 আর 6 11, 11 আর 4 15। সো 15x ইজিকালস টু 300, বা x ইজিকালস টু 300/15। তাহলে 30 / 15 মানে হলো 2, আর সাথে একটা শূন্য, তার মানে 20।
সো এক্স এর মান পেলাম আমরা কত 20। এখন আমরা কিন্তু ইজিলি বের করতে পারবো ক খ গ ঘ কত করে পাবে, কারণ আমরা তাদের এক্স এর মানটা পেয়ে গেছি। তো আমরা বের করি, ক পাবে 2x সমান 2 গুণ, এখানে এক্স এর মান হলো 20 অর্থাৎ 40 টাকা। খ পাবে হলো 3x, তাহলে 3x ইজিক্যালস টু 3 গুণ 20 সমান 60 টাকা। গ পাবে, এখানে গ কত পাবে 6x, তাহলে 6x ইজিক্যালস টু 6 ইন্টু 20 অর্থাৎ 6 দুগুণে 12, তাহলে 120 টাকা। ঘ পাবে, এখানে ঘয়ের অনুপাত হলো 4x, তাহলে 4 ইন্টু 20 অর্থাৎ 80 টাকা। তাহলে ক পাবে আমাদের 40 টাকা, খ পাবে 60 টাকা, গ পাবে 120 টাকা, ঘ পাবে 80 টাকা। এটাই হলো আমাদের অ্যান্সার। তো এর পরের অঙ্কটা দেখা যাক। এই অঙ্কটিতে আমরা দেখি এখানে কি বলা হয়েছে, একটা ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার, একটা ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার। এর মানেটা কি? এর মানেটা হলো ত্রিভুজের তিনটা বাহুর যোগফল 45 সেন্টিমিটার, আর এখানে বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে 3:5:7। এ যদি হয় তাহলে প্রত্যেকটা বাহুর পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে যেহেতু বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, সো আমরা বাহুগুলোকে ধরে নিব 3x, 5x ও 7x। তো আমরা ধরি বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3x, 5x ও 7x, তাহলে এত সেন্টিমিটার। তাহলে আমরা বাহুগুলোর দৈর্ঘ্য ধরে নিলাম 3x, 5x ও 7x সেন্টিমিটার। এখন বলা আছে ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার, অর্থাৎ এই তিনটা বাহুকে যোগ করলে আমি কী পাবো 45 পাবো। তাহলে শর্ত মতে কি লিখব, 3x প্লাস 5x প্লাস 7x ইজিক্যালস টু 45। সো 3x plus 5x, that means 8x, 8x plus 7x is equals to 15x. So 15x is equals to 45. So x is equals to what? X is equals to 45 divided by 15. So 45 by 15 is equals to 3. So x is equals to 3. এখন বলা হয়েছে প্রত্যেকটা বাহুর পরিমাণ নির্ণয় করো। সো আমরা বাহুগুলো যেহেতু ধরে নিয়েছি, পরিমাণটাও বের করতে পারবো। এখানে আমরা লিখি, সুতরাং প্রথম বাহু এখানে 3x আছে, 3x is equals to 3 into 9, সরি, তো প্রথম বাহু 3x, so 3 into 3 is equals to 9 সেন্টিমিটার। দ্বিতীয় বাহু আছে আমাদের 5x সেন্টিমিটার, সো 5x is equals to 5 into 3, that means 15 সেন্টিমিটার। আর তৃতীয় বাহু বলা আছে আমাদের 7x, তাহলে তৃতীয় বাহু হবে 7x is equals to 7 into 3 is equals to 21 সেন্টিমিটার। সো আমাদের প্রত্যেকটা বাহুর পরিমাণ বের করতে বলছে, আমরা বের করে ফেললাম। প্রথম বাহু হলো 9 সেন্টিমিটার, দ্বিতীয় বাহু 15 সেন্টিমিটার, তৃতীয় বাহু হলো 21 সেন্টিমিটার। এটাই হলো আমাদের অ্যান্সার। তো এর পরের অঙ্কটা দেখা যাক। তো এই অঙ্কটিতে দেখি এখানে কি বলছে, দুইটা সংখ্যার অনুপাত 5:7, এদের গসাগু 4 হলে সংখ্যা দুইটার লসাগু নির্ণয় করো। সো যেহেতু সংখ্যা দুইটার অনুপাত দেওয়া আছে, আমরা সংখ্যা দুইটা ধরে নিব। তো ধরি সংখ্যা দুইটি, তাহলে সংখ্যা দুইটি কি কি ধরে নিব, 5:7 আছে, তাহলে 5x ও 7x ধরে নিব। আচ্ছা, সংখ্যা দুইটা যদি এটা হয়, তাহলে বলছে এদের গসাগু আর দেওয়া আছে লসাগু নির্ণয় করতে বলছে। সো এই সংখ্যা দুইটা যদি এইটা আর এটা হয়, তাহলে গসাগু কত হবে? সুতরাং গসাগু আমরা জানি শুধু কমন জিনিসগুলো। সো এটার ভিতরে কমন আছে কত, এটা আর এটা দুইটার ভিতরে কমন আছে x, তাহলে গসাগু হবে x। আর লসাগু মানে আমরা জানি কি
কমন ইন্টু আনকমন। তো প্রথমত এক্স কমন আছে, আর কিছু কমন নেই, সো এগুলো গুণ হয়ে যাবে। তাহলে 535 ইন্টু এক্স অর্থাৎ 35x। তাহলে সংখ্যা দুইটা লসাগু হলো 35x আর গসাগু হলো এক্স। এখন দেখুন এখানে গসাগু বলা আছে 4, তাহলে আমার এক্স এর মান কত 4। সেটা আমরা লিখতে পারি শর্ত মতে x = 4। সুতরাং লসাগু, তাহলে লসাগু 35x, এটা সমান কি আসবে 35 ইন্টু 4, দ্যাট মিনস 4 5 20 0, 3 4 12 আর 2 14, অর্থাৎ 140। তাহলে সংখ্যা দুটো লসাগু কত হবে 140। এটাই হলো আমাদের অ্যান্সার। এই অঙ্কটাতে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকুর আর মাশরাফি এই তিনজন মিলে 171 রান করেছে। এখানে তারপর বলা হয়েছে সাকিব ও মুশফিকুরের এবং মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত 3:2 এ যদি হয় তাহলে কে কত রান করেছে। তাহলে এখানে সাকিব ও মুশফিকুর এবং মুশফিকুর ও মাশরাফি, অর্থাৎ সাকিব আর মুশফিকের অনুপাতও 3:2 এবং মুশফিক ও মাশরাফি এর অনুপাতও 3:2। এখানে দুইটা অনুপাত দেওয়া আছে, তো দুইটা অনুপাত দেওয়া থাকলে আমাদের প্রথম কাজ হলো দুইটা অনুপাতকে একটা অনুপাতে রূপান্তর করা, তারপর হলো কি আমাদের বাকি হিসাব নিকাশ। সো আমরা লিখি কি দেওয়া আছে। তাহলে দেওয়া আছে এখানে কি দেওয়া আছে, সাকিব ইস টু মুশফিকুর, সাকিব অনুপাত মুশফিকুর এর ইজিকালস টু দেওয়া আছে আমাদের 3:2, আর মুশফিকুর ইস টু মাশরাফি এটা দেওয়া আছে আমাদের 3:2। এখন এই মুশফিকুরের এখানে অনুপাত 2, এখানে অনুপাত 3। সো এই যে 3 আর 2 এটাকে সমান করে দিলে আমি কী করব, নিচের 3 দিয়ে উপরে গুণ করব আর উপরে 2 দিয়ে নিচে গুণ করব। তো গুণ করলে এখানে আমরা কী পাবো, 3 3 9 অনুপাত 3 2 6, এখানে 3 2 6 অনুপাত 2 2 4। তাহলে এখন আমরা সাকিব, মুশফিক এবং মাশরাফির জন্য একটা অনুপাত পেয়ে গেলাম। তো লিখি সুতরাং সাকিব অনুপাত মুশফিকুর অনুপাত মাশরাফি সমান কত 9:6:4। তো আমরা এবার ধরে নিই, ধরি সাকিব, মুশফিকুর ও মাশরাফি রান যথাক্রমে কত কত, এখানে 9:6:4 আছে, তাহলে এটাকে আমরা করব 9x, 6x ও 4x। তো বলছে ক্রিকেট খেলা সাকিব, মুশফিকুর, মাশরাফি 171 রান করলো, তাহলে এই যদি হয় তিনজনের রান, তাহলে এই তিনটা রান যোগ করলে কত হবে 171। তাহলে আমরা কি লিখতে পারি শর্ত মতে 9x + 6x + 4x = 171। সো এখানে যদি আমরা করি 9 + 6 দ্যাট মিনস 15, 15 + 4 = 19। সো 19x = 171। So x = what? X = 171 divided by 19. So 171 divided by 19 = 9. তাহলে আমরা x এর মান পেয়ে গেছি। এখন জাস্ট এখানে আমরা মানগুলো বসায় দিব, বসায় দিলে আমরা পেয়ে যাব কি কত রান করেছে। তো এটা করার জন্য আমি একটু উপরের অংশটা মুছে দিই। তো সুতরাং সাকিব করেছে, সাকিব কত রান করেছে 9x, 9x = 9 ইন্টু x এর মান হলো কত 9। সো 9 ইন্টু 9 = 81 রান। কিছু রানের জন্য সেঞ্চুরি করতে পারে নাই। আচ্ছা, এরপর মুশফিকুর, তাহলে মুশফিকুর করেছে কত রান 6x, 6x অর্থাৎ 6 ইন্টু 9 দ্যাট মিনস 54। তো মাশরাফি, মাশরাফি করেছে 4x অর্থাৎ 4 ইন্টু 9, তাহলে 4 নং 36 অর্থাৎ 36 রান। তো বলেছিল কে কত রান করেছে, তাহলে আমরা পেয়ে গেলাম সাকিব করেছে 81 রান, মুশফিকুর 54 and মাশরাফি 36। So this is your desired answer.
এই অঙ্কটিতে যদি আমরা দেখি কি আছে এখানে, যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। অর্থাৎ একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যা থাকবে তার থেকে আমরা 20% বাড়াবো, বাড়ালে নিশ্চয়ই তার ক্ষেত্রফলটা বাড়বে। তো এখানে বলা হয়েছে ওই ক্ষেত্রফলটা শতকরা কতটুকু বৃদ্ধি পাবে সেটা বের করার জন্য। সো আমরা যদি বর্গক্ষেত্রের বাহু ধরে নিই এ, তাহলে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ। ওকে, সো আমি যদি বাহুর দৈর্ঘ্য এ একক ধরে নিই তাহলে এটার ক্ষেত্রফল কত হবে। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার, তাহলে বাহুর দৈর্ঘ্য হলো এ, কে স্কোয়ার করলে এ স্কোয়ার এত বর্গ একক। আচ্ছা, তাহলে এখন বলা হয়েছে কি বাহুর পরিমাণ 20% বৃদ্ধি করা হবে। তাহলে 20% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য, 20% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য কত হবে। আমার আগে যে এ ছিল এ তো থাকবেই, এর সাথে কি হবে এর 20% বৃদ্ধি পাবে। তাহলে এ এর 20%, অর্থাৎ আমার এ যে বাহুর দৈর্ঘ্য আগে ছিল সেটা থাকবে, এর সাথে আরও কি যোগ হবে 20% যোগ হবে। কার 20%, এর 20% যোগ হবে, তাহলে এত একক। তাহলে এটাকে যদি আমরা করি কি পাবো, এ প্লাস 20a ডিভাইডেড বাই 100। সো এটাকে যদি আমরা করি কাটাকাটি করলে কী পাবি, এটা কাটা 5 দুগুণে 10, সেটাকে করলে পাবো 5, এখানে 5a প্লাস এ, দ্যাট মিনস 6a/5 একক। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, ক্ষেত্রফলটা বের করব। সুতরাং নতুন ক্ষেত্রফল, তাহলে এবার বাহুর দৈর্ঘ্য হলো 6a/5, তাহলে এটাকে আমরা লিখি 6a/5 তার স্কোয়ার বর্গ একক। তাহলে এটাকে করলে কত পাবো, 36a স্কোয়ার বাই হলো 25 এত বর্গ একক। তাহলে আগে আমার ক্ষেত্রফল ছিল এ স্কোয়ার বর্গ একক, এখন বর্ধিত ক্ষেত্রফল হলো 36/25 এ স্কোয়ার। তাহলে আমরা দেখব যে কতটুকু বাড়ছে। তো আমরা উপরের অংশ মুছে দিই। সুতরাং শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পেল, কত বৃদ্ধি পেল এটা বের করার জন্য অরিজিনাল ক্ষেত্রফল হবে আমাদের নিচে, আর ওপরে কি করব এই নতুন ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল বাদ দিব, তাহলে আমি কতটুকু বাড়ছে সেটা বের করতে পারবো। তাহলে 36a স্কোয়ার ডিভাইড বাই 25 মাইনাস এ স্কোয়ার, আর এখানে ইন্টু হলো 100 কেন, এটা যেহেতু শতকরা বের করতে বলছি এই জন্য 100 করতে হবে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কী পাবো 25, আর এখানে 36a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সরি এটাকে ক্যালকুলেশন করে 25 এ স্কোয়ার আর নিচে এ স্কোয়ার ইন্টু 100। তাহলে উপরে 36 থেকে 25 গেলে আমরা কী পাবো, এখানে পাবো 1 অর্থাৎ 11a স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার ইন্টু 100। তো প্রথম ভগ্নাংশটা ঠিক রেখে দ্বিতীয়টাকে আমরা গুণ করে উল্টায় দিব, এখানে যেহেতু দুইটা ভগ্নাংশ আছে। তাহলে 11a স্কোয়ার ডিভাইড বাই 25 ইন্টু এ স্কোয়ার, এটাকে উল্টায় দিলে কী হবে 1/a স্কোয়ার হয়ে যাবে ইন্টু 100। তাহলে এখানে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার কাটা চলে যায়, এখানে 25, 4 25 100, তাহলে 4 11তে 44। এখানে যেহেতু শতকরা বের করতেছি তাহলে পার্সেন্ট চিহ্ন দিব, তাহলে আমার শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত পার্সেন্ট, 44%। এটি হলো আমার অ্যান্সার। এই প্রবলেমটি দেখা যাক। এখানে কি বলা হয়েছে, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ যদি 10% হ্রাস করা হয়, অর্থাৎ দৈর্ঘ্য আগের থেকে 10% বাড়াবো এবং প্রস্থ কী করে দেবো 10% কমায় দেবো, তাহলে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি বাড়বে নাকি কমবে, বাড়লে বা কমলে কতটুকু বাড়বে বা কমবে সেটা বের করতে বলছে। তো
তো দেখা যাক, এখানে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নিব। সো ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে এক্স ও ওয়াই এত একক। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই ধরে নিলাম। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী পাবো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই অর্থাৎ এক্স ওয়াই বর্গ একক। আচ্ছা, এখন কি বলেছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি। তাহলে এখানে আমরা লিখি 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য। তাহলে 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য কত হবে? আগে ছিল এক্স, এখন এক্স প্লাস কী হবে? এক্সের 10% বৃদ্ধি হবে। তাহলে এক্সের 10% এত একক। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি লিখতে পারি কি এক্স প্লাস 10x বাই 100, দ্যাট মিনস এটা যদি কাটাকাটি করি তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস এক্স বাই 10 অর্থাৎ 11x বাই 10 এত একক। আচ্ছা, এবার কি বলছে? 10% হ্রাস পেলে প্রস্থ কী হবে? 10% হ্রাস, তাহলে 10% হ্রাসে প্রস্থ। তাহলে 10% হ্রাসে প্রস্থ কী হবে? এখানে আগে প্রস্থ ছিল আমার ওয়াই, এখন কি হয়েছে? 10% কমে গেছে। তাহলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। কার 10%? ওয়াইয়ের 10% কমছে। তাহলে ওয়াইয়ের 10%। এটাকে যদি আমরা করি কি পাবো? ওয়াই মাইনাস 10 ওয়াই বাই 100, অর্থাৎ এটা কাটাকাটি করলে এখানে আমার থাকে ওয়াই মাইনাস ওয়াই বাই 10। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী পাবো? 9y বাই 10 একক। সুতরাং নতুন ক্ষেত্রফল কত হবে? তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হলো নতুন দৈর্ঘ্য হলো 11x বাই 10 ইন্টু নতুন প্রস্থ হলো 9y বাই 10। তাহলে এটাকে আমরা যদি করি 11 যদি মাল্টিপ্লাই করি তাহলে আসবে 99, এক্স আর ওয়াই মাল্টিপ্লাই করলে এক্স ওয়াই, নিচে 100 এত বর্গ একক। তো শুরুতে আমাদের ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই বর্গ একক, এখানে আসছে 99 এক্স ওয়াই বাই 100। তাহলে আমাদের ক্ষেত্রফল কি বাড়ছে নাকি কমছে? নিশ্চয়ই এখানে কি ক্ষেত্রফল কমে গেছে। তো আমরা দেখব কতটুকু কমছে। তাহলে এখন আমরা লিখব ক্ষেত্রফল হ্রাস পেল। কতটুকু হ্রাস পেল? আগে ছিল এক্স ওয়াই, এখন আসছে আগে ছিল এক্স ওয়াই, এখন হয়েছে 99 এক্স ওয়াই বাই 100। সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 100, এখানে 100 এক্স ওয়াই মাইনাস 99 এক্স ওয়াই। সো এটাকে যদি বিয়োগ করি তাহলে 100 থেকে 99 গেলে শুধু এক্স ওয়াই থাকে আর নিচে 100। তাহলে এত বর্গ একক কী হয়েছে? ক্ষেত্রফল কমে গেছে। এখন আমাদের বলছে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে শতকরা ক্ষেত্রফল হ্রাস পাবে। এটা লিখি শতকরা এই ক্ষেত্রফল হ্রাস পেল। তাহলে অরিজিনাল ক্ষেত্রফল এক্স ওয়াই কমলো হইল এক্স ওয়াই বাই 100, আর যেহেতু শতকরা বের করতেছে তাহলে এখানে 100 দ্বারা মাল্টিপ্লাই করব। এখন এখানে দুইটা ভগ্নাংশ আছে, তাহলে উপরটাকে ঠিক রেখে দ্বিতীয়টাকে গুণ করে উল্টায় দিব। তাহলে এক্স ওয়াই বাই 100 আর এটাকে গুণ করে উল্টায় দিলে আসবে 1 বাই এক্স ওয়াই, যেহেতু এর নিচে মনে মনে 1 আছে, যেহেতু এটা নিচে মনে মনে 1 আছে, ইন্টু এখানে এটা 100। তাহলে এখানে এক্স ওয়াই কেটে যায়, 100 কেটে যায়, থাকে কত? 1। তাহলে 1%। তাহলে শতকরা কতটুকু ক্ষেত্রফল হ্রাস পাবে? 1%। দিস ইজ আওয়ার ডিজায়ার্ড অ্যান্সার। আচ্ছা, এই সমস্যাটি দেখা যাক। এখানে বলা হয়েছে জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে, জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। অর্থাৎ তাদের ঋণের পরিমাণ ভিন্ন ভিন্ন। জেমি 2 বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করে, 3 বছর পর সিমি মুনাফা আসলে তত টাকা শোধ করে।
অর্থাৎ জেমি যেই পরিমাণ ঋণ নিছে 2 বছর পর তার যে পরিমাণ মুনাফা আসল হয়েছে, ওই সিমির টাকার উপর 3 বছরে সেই পরিমাণ মুনাফা আসল হয়েছে। এখন বলছে তাদের ঋণের অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে আমরা ধরি জেমি ও সিমি এর ঋণের পরিমাণ যথাক্রমে, আমি ধরে নিলাম জেমির জন্য এক্স ও সিমির জন্য ওয়াই এত টাকা। অর্থাৎ জেমি এক্স টাকার ঋণ নেয়, সিমি হলো ওয়াই টাকার ঋণ নেয়। তাহলে জেমির জন্য এক্স টাকার ওপর সুদ হবে, সিমির জন্য ওয়াই টাকার ওপর সুদ হবে। তো এখানে আমি জেমির 2 বছরের মুনাফা আসল কত হয় এবং সিমির কত হয় সেখানে দুইটা জিনিস পাবো। সেই দুইটা জিনিস কি হবে, আমার সমান হবে। তো সেখান থেকে আমরা অনুপাতটা বের করব। তো এখানে আমরা লিখি জেমির ক্ষেত্রে কি হবে, এখানে আসল পি সমান এক্স আর মুনাফার হার আর এটা দুইজনের জন্য সমান, অর্থাৎ 10%। আর কি দেওয়া আছে এখানে, সময় n হলো 2 বছর। সুতরাং মুনাফা, তাহলে 2 বছর পর জেমির মুনাফা হবে কত, মুনাফা আই সমান, যেহেতু সরল মুনাফা তাহলে আই সমান পি আর এন। এখন পি এর মান এখানে কত, এক্স ইন্টু আর এর মান 10/100, এখানে 10% মানে হলো 10/100, আর এন এর মান কত 2। তাহলে কাটাকাটি করি আমরা, এর উপরে কত পেলাম 2x/10 টাকা। এখন বলছে 2 বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করে, তার মানে আমাদের মুনাফা আসলটা বের করতে হবে। তো যেহেতু আমি আসল জানি, মুনাফা আসলটা ইজিলি বের করতে পারবো। সুতরাং মুনাফা আসল সমান কি হবে, এখানে আসল হলো এক্স, মুনাফা হলো 2x/10, দুইটাকে যোগ করে দিই। তাহলে এখানে আমরা পাবো 12x/10 টাকা। তাহলে জেমি 2 বছরের মুনাফা আসলে শোধ করে 12x/10 টাকা। তো দেখি আমরা জেমি কত টাকা শোধ। তো আমরা এখন সিমির ক্ষেত্রে বের করবো যে তার মুনাফা আসল কত হয়। সিমির ক্ষেত্রে এখানে আসল হবে, আসল পি সমান ওয়াই টাকা, যেটা আমরা ধরে নিয়েছিলাম, মুনাফার হার আর এটা সমান 10% দুইজনের জন্যই ছিল, অর্থাৎ 10/100। সময় n সমান, এখানে সিমি কত বছর পর, 3 বছর পর, সো এখানে n হবে 3 বছর। সুতরাং মুনাফা আই সমান তাহলে কি হবে, পি আর এন। তাহলে পি আর এন, এখানে পি মানে হলো ওয়াই, আর মানে হলো 10/100 ইন্টু এন মানে হলো 3। এটা কাটাকাটি করলে কি আসে, 3y/10। তাহলে এত টাকা, এটা হলো সিমির মুনাফা। তো আমার লাগবে কি, মুনাফা আসল। সুতরাং মুনাফা আসল, তাহলে সিমির ক্ষেত্রে আসল হলো ওয়াই টাকা আর মুনাফা হলো 3y/10, এত টাকা। সুতরাং এটাকে করলে আমরা কত পাবো, 10 আর উপরে হলো 13y টাকা। তাহলে এখন দুইজনেরই মুনাফা আসল পেয়ে গেছি। তো এখন বলছে জেমি 2 বছর মুনাফা আসল যত টাকা শোধ করে, 3 বছর পর সিম মুনাফা আসল তত টাকা শোধ করে। তাইলে আসলে এই মানটা আর এই মানটা কি হবে, আমাদের সমান হবে। তো আমরা লিখতে পারি শর্ত মতে $12x
বাই 10 ইজ ইকুয়ালস টু 13y বাই 10। তো দুই পাশে আমরা 10 দ্বারা যদি মাল্টিপ্লাই করে দিই 10 10 চলে যায়, থাকে হলো 12x বাই 12x আর এই পাশে 13y। তাহলে ওয়াইটাকে এই পাশে নিয়ে আসি, এখানে 12x বাই ওয়াই, এখানে 13। এখানে আমরা যদি 12কে ওই পাশে নিয়ে যাই তাহলে এখানে থাকবে x বাই ওয়াই, আর এই 12 এখানে উপরে আসলে এই পাশে আসলে নিচে চলে আসবে। সুতরাং x অনুপাত y ইজ ইকুয়ালস টু 13:12। এটাই হলো আমাদের অ্যান্সার। আজকে এ পর্যন্তই ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে সবাই এই জিনিসগুলো শিখতে পারে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।